আমি কোট করছি। কোট, বিশ্ব বাংলার যোগের আত্মিক প্রাঙ্গণে প্রাসঙ্গিকভাবে কবিগুরুকে স্মরণ করে বলা হয়েছে, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। খুব প্রিয় গান আমার, কিন্তু এই উদ্ধৃতির সারমর্ম এবং প্রাসঙ্গিকতা আমার বোধগম্য হয়। এটা যদি অধ্যক্ষ মহোদয় আপনি সরকারি ট্রেজারি বেঞ্চকে যদি বলেন বুঝিয়ে দিতে যে বিশ্ব সাথে যোগে বিহারের সঙ্গে বাজেটের কি সম্পর্ক, তাহলে খুব কৃতজ্ঞ। তো এই না বুঝতে পারাটা যদি আমার অক্ষমতার লক্ষণ হয়ে থাকে, এ কথা বলাই যায় যে বাজেটের 127 পাতা বিস্তৃত বিবৃতি, এতগুলো পাতার পরও অনেক কথা না বলা রয়ে গেল। আরেকটা জিনিস বলি, যখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন অমিত মিত্র, তখন বাজেট বিবৃতি হতো 21 না ওই রকম 20-30 পাতার মধ্যে। এর দৈর্ঘ্য বাড়তে বাড়তে এখন 100 বা 27 পাতায় দাঁড়িয়েছে। আর যেটা বুঝি না, ভাষণের মধ্যে প্রিন্টেড ভার্সনে একটা আছে, কিন্তু সেটা বলাই হচ্ছে পড়ে না হলো ধরা হচ্ছে, সেটা বিবৃতিতে দেওয়ার মানেটা কি? তো না বলা কথা বলছি। প্রথমেই বলি যে গত কয়েক বছর ধরে আমাদের সরকার পক্ষ দাবি করছেন যে এগিয়ে বাংলা। এবছরও প্রকারান্তরে সেই দাবি করা হয়েছে, ব্যতিক্রম হয়নি। মাননীয় রাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোট, আপনারা জেনে খুশি হবেন যে রাজ্যের জিএসডিপি 2024-25 প্রথম অ্যাডভান্সড এস্টিমেট 6.8% বৃদ্ধি পেয়েছে, যা বৃদ্ধির হার, সর্বভারতীয় বৃদ্ধির হার 6.37% থেকে বেশি, কনস্ট্যান্ট প্রাইসেস, আনকোট। যদিও এটি প্রথম অ্যাডভান্সড এস্টিমেট, আমরা আশা এবং প্রার্থনা করব যে চলতি বছরে আমাদের রাজ্য সর্বভারতীয় বৃদ্ধির হারের থেকে দ্রুত গতিতে বাড়বে। এটা অত্যন্ত প্রয়োজন, কারণ 2012-13 সাল থেকে একমাত্র 2021-22 সাল ছাড়া আমাদের রাজ্য সর্বভারতীয় বৃদ্ধির হার থেকে কম হারে বেড়েছে। 1 বছর হয়েছিল, আবার এবছর হওয়ার আশা রয়েছে। আমরা পিছিয়ে পড়েছি, এ কথা অস্বীকার করতে পারবেন না। মাথা পিছু আয়ের নিরিখে পশ্চিমবঙ্গ প্রদেশগুলির মধ্যে 2011-12 সালে বাম আমলেও আমরা অনেক পিছিয়েছি, পিছিয়ে 18 নম্বরে দাঁড়িয়েছিলাম 2011-12 সালে। সেখান থেকে 2022-23 সালে আমাদের স্থান হয়েছে 21 নম্বর। অস্বীকার করবেন কি করে? নিশ্চিতভাবে ভারতবর্ষের কোনো প্রদেশ রয়েছে যেগুলো আমাদের থেকে অনগ্রসর। আমরা কি তাদের সঙ্গে তুলনা করব, না আমরা তুলনা করব অগ্রণী প্রদেশগুলির সঙ্গে? মামাটি মানুষের সরকার কি অগ্রণী প্রদেশের সঙ্গে তুলনা করবেন না? এখন কি এই তুলনার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে? বলুন না একটু যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। দ্বিতীয়ত, সরকার দাবি করেছেন যে বেকারত্বের হার দেশের বেকারত্বের হারের প্রায় অর্ধেক। এটা সিএমআই এর ডেটা দিয়েছে। হতে পারে। তাহলে আমরা দেশের বিভিন্ন অগ্রণী প্রদেশগুলিতে যে বিপুল সংখ্যায় পরিযায়ী শ্রমিক দেখছি, শুধু বেঙ্গালুরুতে আইটি চাকরি নয়, দিল্লি, মুম্বাই এবং অন্যান্য রাজ্যের, বলুন, হ্যাঁ সব, হ্যাঁ আপনি বলতে দিন। আচ্ছা, তো দিল্লি, মুম্বাই এবং অন্যান্য শহরে গৃহস্থালিতে না বড় চাকরি করে না, রান্না করে, ঘরবাড়ি পরিষ্কার ইত্যাদি, ক্ষেত মজুর,
নির্মাণ শ্রমিক হিসেবে যাদের দেখি তারা কি দেশ ভ্রমণে গেছেন? তৃতীয়ত, তৃণমূল সরকার নিজেদের অভিনন্দন জানিয়েছে যে রাজ্যের নিজস্ব কর বাবদ আয় 4 গুণের বেশি বৃদ্ধি পেয়ে 90,000 কোটি টাকা হয়েছে। খুব ভালো কথা। কিন্তু তৃণমূলের প্রায় 1.5 দশক শাসনের পরেও আমাদের নিজস্ব আয় নিজস্ব ব্যয়ের মাত্র 40%। আবার একটা অন্যায় কাজ করছে, আমি অগ্রণী প্রদেশগুলির সঙ্গে তুলনা করছি। সেখানে হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উড়িষ্যায় এই পরিমাপ 65% কিংবা তার বেশি। আবার প্রশ্ন, আমরা কি দেশের অগ্রণী প্রদেশগুলোর সঙ্গে তুলনা করব না? ভুলে যাব? চতুর্থত, চলতি বছরে 24-25 এখনো শেষ হয়নি, রাজস্ব খাতে আদায়, তার মানে রেভিনিউ রিসিভস, সংশোধিত অনুমান মানে রিভাইজড এস্টিমেট, আরই, এবার থেকে আমি বি আর আরই বলবো, 2,27,591 কোটি টাকা। সেখানে বাজেট অনুমানে ছিল 2,36,251 কোটি, অর্থাৎ 8,660 কোটি কম। যা আমরা বাজেটে ভেবেছিলাম তার থেকে রিভাইজড এস্টিমেটে প্রায় 9,000 কোটি টাকা কম পেয়েছি। রাজস্ব বির থেকে আরিতে কমা এবং আরির থেকে প্রকৃত বা অ্যাকচুয়ালি আরো কমার এই যে প্রবণতা আমরা দেখে আসছি অন্তত 2016-17 সাল। কেন? সরকার কি বাজেটে আমাদের অনেক রাজস্বের এবং ফলে অতিরিক্ত ঋণ বা ফিস্ক্যাল ডেফিসিট না করে অনেক আমাদের কল্যাণকর কাজের জন্য খরচা করবেন এই আশ্বাস দিচ্ছেন, আশা দেখাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন? তারপর যখন রাজস্বের স্বপ্ন ভেঙে যাচ্ছে তখন সরকার বির থেকে কম খরচ করে, তাও আর মূলধনী খাত, ক্যাপিটাল আউটফ্লোজ। যেমন ধরুন 2024-25 বাজেটে সরকার এই বছরের উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের উপর স্টেট ডেভেলপমেন্ট স্কিমে 845 কোটি টাকা খরচা করবেন বলেছেন। সম্প্রতি পেশ করা আরিতে সেই সংখ্যা প্রায় 40% কমে 532 কোটি টাকায় দাঁড়িয়েছে। রাজস্ব 1 বছর বা 2 বছর বিতে যা বললেন তার থেকে আরিতে কমে গেল, হতেই পারে। 1 বছর কম হবে, 1 বছর বেশি হবে, কিন্তু প্রায় প্রত্যেক বছর যদি সেটা হয় তাহলে সরকার ইচ্ছামূলকভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ কথাটা বলা অপরাধ না অন্যায় না অস্বাভাবিক? পঞ্চমত, বাজেট যেটা করেনি, বা না করেনি বলাটা ভুল হবে, নীরব হয়ে গেছে, নীরব নির্বাক। প্রদেশের আর্থিক সঙ্গীন অবস্থার সম্বন্ধে নীরবতা, চুপ। ফিস্ক্যাল ডেফিসিট 2011-12 সালের 17,705 কোটি টাকা থেকে বেড়ে 2024-25 আরিতে 73,018 কোটি টাকা এবং 25-26 বিতে 73,177 কোটি টাকা দাঁড়িয়েছে। জিএসডিপির অনুপাত, আপনারা অনেক সময় বলেন যে আরে নম্বর দেখছো কেন, জিএসডিপির প্রপোর্শন দেখো, রেশিও। জিএসডিপির অনুপাতে ফিস্ক্যাল ডেফিসিট 2023-24 সালে 3.27% এবং 2024-25 বির 3.76% থেকে 2024-25 আরিতে 4.02% এবং 25-26 বিতে 3.6% দাঁড়িয়েছে। এত বছরের তৃণমূল শাসনের পরেও 2025-26 বিতে ফিস্ক্যাল ডেফিসিট 2011-12 সালের শুরু 3.4% থেকে বেশি। ঠিক আছে, আপনাদের পূর্বসূরি বামেরা খুব অন্যায় করেছিল, অনেক পাপ করেছে, আপনারা করলেন কি এতদিনে? সেই যেখান থেকে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন, কোন উন্নয়ন তো হলো না। সরকারি দেনার 2011-12 সালের 1,87,387 কোটি থেকে বেড়ে 2024-25 আরিতে 7,65,032 কোটি
এবং 2025-26 বিতে 7,71,670 কোটিতে দাঁড়িয়েছে। এর আগে আপনারাই আমাদের প্রবল দিতেন যে জিএসডিপির অনুপাতে দেখো এটা করছো, জিএসডিপির অনুপাতে তো অনেক কম, কিন্তু আমাদের সেই ভরসাও ভেঙে গেছে। জিএসডিপির অনুপাতে 2011-12 সালের দেনা 29.91% ছিল, সেখান থেকে কমে কমে আপনারা কমিয়েছিলেন। 2018-19 সালে 35.69% পৌঁছে আবার বেড়ে বেড়ে 2024-25 আড়িতে 38.93% পৌঁছেছে। 2025-26 বিতে সেটা কমে 37.98% দাঁড়াবে এই আশ্বাস সরকার দিচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক আশা ভেঙে চুরমার হয়ে গেছে। এই আশ্বাসের উপর ভরসা করা যায় কি? কালকে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ আমি শুনছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের দেনার সঙ্গে কেন্দ্র সরকারের দেনার তুলনা করেছেন। উনি অনেক ব্যঙ্গ করেছেন, যে বাবু সোনাটোনা বলে কি বলেছেন। এ কথা সত্য যে 2026 সালের 31শে মার্চ কেন্দ্র সরকারের মোট দেনা 210 লক্ষ কোটি টাকা। উনি নম্বরটাও বলেছেন, ওইটা দেখলাম পরে বাজেট দেখে, ওইটা মার্কেট এক্সচেঞ্জ রেটে, হিস্টোরিক্যাল এক্সচেঞ্জ রেটে নয়। ঠিক আছে, 210 লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গের মোট 7 লক্ষ কোটি টাকার দেনার 30 গুণ বেশি। তো বলতেই পারেন কত দেনা ওদের। দেখো, আয়ের অনুপাতে দেখলেও কেন্দ্র সরকারের জিডিপির 56.1% দেনা পশ্চিমবঙ্গের জিএসডিপির 37.98%, অনেক বেশি। আপনারা বলতেই পারেন কেন্দ্র এত করতে পারে, আমরা করবো না কেন? কিন্তু এই তুলনা কি যুক্তিসঙ্গত? মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলুন, একটা ফেডারেল যুক্তরাষ্ট্রীয় কাঠামো। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবস্থার বৃহত্তম অঙ্গরাজ্য। ওদের ঋণ কত? $520 বিলিয়ন। তারপরেই রয়েছে নিউ ইয়র্ক, $368 বিলিয়ন, এবং টেক্সাস $324 বিলিয়ন। সেখানে ফেডারেল গভর্নমেন্টের দেনা $35 ট্রিলিয়ন। অর্থাৎ এমনকি ক্যালিফোর্নিয়ার দেনা 70 বিলিয়ন। যদি আইএনবি লিখে দেখেন, ফেডারেল গভর্নমেন্টের দেনা 123% বেশি। ট্রাম্প সাহেব এখন এসছেন, অনেকেই ওদের সম্বন্ধে, আমিও নীতির পক্ষপাতী নই, ওই দেনার ভার খালি বেড়ে যাচ্ছে। তো সেখানে যেখানে ফেডারেল গভর্নমেন্টের দেনা হচ্ছে 123% জিডিপির, সেখানে রাজ্যগুলির দেনা 20-25%। আপনারা বলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা কেন বলছেন, আরেকটা দেশের কথা বলুন, জার্মানির কথা বলুন। 2024 সালের সেপ্টেম্বর মাসে জার্মানিতে প্রদেশগুলোকে ল্যান্ডার বলে। শীর্ষে রয়েছে নর্থ-রাইন ওয়েস্টফ্যালেন, ওই নর্দার্ন রাইন ওয়েস্টফ্যালেন যে ল্যান্ডারটা, ওর সবচেয়ে বেশি ছিল 176 বিলিয়ন ইউরো। হেসেন এর 24 বিলিয়ন ইউরো, আর ব্যাডেন উটেনবার্গ 41 বিলিয়ন ইউরো। আর তারপর আর যে 13টি ল্যান্ডার রয়েছে তা আরও কম। সেখানে জার্মানির ফেডারেল গভর্নমেন্টের দেনা 1719 বিলিয়ন ইউরো। আয়ের অনুপাতে দেনা কেন্দ্র সরকারের হচ্ছে 66.4%, সেখানে নর্থ-রাইন ওয়েস্টফ্যালেনের 21.6%, হেসেনের 6.7% এবং ব্যাডেন উটেনবার্গের 12.6%। তো বলতে পারেন এই আপাত অসঙ্গতি কেন, এরম কেন হবে? আমার বেলায় একরকম, কেন্দ্র সরকারের বেলায় অন্যরকম। ইচ্ছাকৃতভাবে কেন্দ্র সরকার দেশের সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং সমগ্র অর্থ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার দায়িত্ব। এতে যদি পরিবর্তন চান তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে, এবং তা বিশেষজ্ঞদের মতে কল্যাণকর হবে। এফআরবিএম আইন অনুযায়ীও যদি দেখেন, কেন্দ্রের দেনা জিএসডিপির অনুপাতে 40% এবং রাজ্যগুলির দেনা
কেন্দ্রের দেনা জিডিপির অনুপাতে 40% এবং রাজ্যগুলির দেনা জিএসডিপির অনুপাতে 20% সীমিত করা হয়েছে। সুতরাং আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে ওর অধীনস্থ কেউ বিভ্রান্ত করেছেন, যার জন্য উনি এই তুলনাটা করেছেন। এই তুলনাটা অপ্রাসঙ্গিক এবং উচিত নয়। তো ফিরে আসি বাজেটে। সরকার বাজেটে যা খরচ করবেন বলেছিলেন তা করতে পারছেন না, করছেন না। আজকেও আমরা দেখলাম আমাদের মন্ত্রী মহাশয়দের দেখে বা মহোদয়াদের দেখে আমার একটু খারাপই লাগে। টাকা পয়সা নেই, সুতরাং উনি যখনই বলা হয় ব্রিজের কথা বলেন, হ্যাঁ বিচার করছি, আলোচনা হচ্ছে, আপনারা চিঠি দিন, আমরা ফেরত। টাকা না থাকলে করবেন কি করে? সম্ভব নয়। খালি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, হবে, চিঠি দিন, হয়ে যাবে। তৃণমূল মিথ্যা প্রতিশ্রুতির সরকার হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি তার 3টি উদাহরণ দিই। উদাহরণ 1, এই বাজেটেই সরকার দাবি করেছেন যে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 12 থেকে বৃদ্ধি পেয়ে 42টি হয়েছে। তারই মধ্যে একটি বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, এটি স্থাপিত হয়েছে কালকে নয়, 2018 সালে। দীর্ঘ 7 বছর কেটে গেছে, কিন্তু তার নেই কোনো ক্যাম্পাস, নেই কোনো ক্লাসরুম, নেই কোনো শিক্ষক, নেই কোনো পাঠাগার বা লাইব্রেরি। কি করে করবে? আমি বলছি না আপনাদের সদিচ্ছের অভাব আছে, টাকা নেই, স্বীকার করবেন না জানি, অজুহাত দেবেন, তো টাকা নেই। উদাহরণ 2 নেই। 2 নম্বর উদাহরণ, বাজেটেই বললেন মন্ত্রী মহোদয়, রঘুনাথপুর তাজপুর, ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনি কল্যাণী, ডানকুনি কুচবিহার, খড়গপুর মোরগ্রাম এবং গুরুডি, পুরুলিয়া জোকা, কলকাতায় 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বাজেটে। এবার তাজপুরের কথা আপনারা ভাবুন। আমি গিয়েছিলাম তাজপুরে, আমি গিয়েছিলাম, সাগরে গেছি বহুদিন আগে, দেখেছি, সাগরমালাতে গিয়েছিলাম। তাজপুরে গেলাম দেখতে, যেখানে গভীর সমুদ্র বন্দর হবে। আমি পৃথিবীর বেশ কয়েকটি গভীর সমুদ্র বন্দর দেখেছি, রটরড্যাম দেখেছি, সাংহাই দেখেছি। তো গভীর সমুদ্র বন্দরের প্রতিশ্রুতি বাজেটেও শুনলাম, সেটা বাজেট না মাননীয় মুখ্যমন্ত্রী বলেন। কোথায়? কোথাও তো কিছু দেখলাম না। দূরবীন দিয়ে দেখলাম যে তাজপুরে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। আমি কি বিভ্রান্তিতে বলছি? তো তাজপুরে গভীর সমুদ্র বন্দর হতে পারে, শিগগিরই হচ্ছে না। তো তাজপুরে যদি বন্দর না হয়, তাহলে রঘুনাথপুর থেকে তাজপুর কে যাবে বলুন তো? কি আছে তাজপুরে যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর ওই অবধি চাপিয়ে দিচ্ছেন? এবার 3 নম্বর উদাহরণ আসে। সম্প্রতি অনুষ্ঠিত 8ম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, BGBS, বিপুল পরিমাণে বিনিয়োগের প্রস্তাব এসে শুনলাম। 4,40,595 কোটি টাকা এবং 212টি মৌ এবং লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর হয়েছে। শুনেই আনন্দ হলো, বাহ কি চমৎকার। আগের 7টি সামিটের প্রস্তাবগুলি এবং মৌ এবং লেটার অফ ইন্টেন্টের কি হলো? কোনো খবর রাখেন কি? আমার কাছে কোনো খবর, তো বার করুন না কি হয়েছে। এবার ধরুন, এবারে ঘোষিত 1240 মিলিয়ন টন কয়লা এবং 2600 মিলিয়ন টন ব্যাসল্টে সমৃদ্ধ পৃথিবীর 2য় বৃহত্তম কয়লা ব্লক দেওচা পাচান। ওই নামটাই করতে আমি তো ওখানে বেশি ঘোরাঘুরি করিনি, নামটা শিখতে আমার সময় লেগেছে, কিন্তু এখন দেওচা পাচামি আমার খুব প্রিয়। সরকার ঘোষণা করেছেন যে অতিরিক্ত কয়লা নিষ্কাশনের অংশ হিসেবে ব্যাসল্ট মাইনিং এর কাজ শুরু হবে। খুবই আনন্দের কথা। কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত বিভ্রাট তো শেষ হয়নি। কালকে মুখ্যমন্ত্রী বলেন কি চাকরি দিয়েছেন, কাকে 18 বছরের কম হলে 10,000 টাকা পাবে, পরে চাকরি পাবে। কিন্তু আমরা ঘর পোড়া গরু কি বলে রক্তে
তো মেঘ দেখলেই ভয় পায়। তো সিঙ্গুর দেখেছি, নন্দীগ্রাম দেখেছি। এই জমি অধিগ্রহণের সংক্রান্ত বিভ্রান্তি হলেই আমার ভয় করে যে আবার সেই গুগলি খেয়ে যাব না, তো আউট হয়ে যাব না। উপরন্তু এই বিশাল প্রকল্পের মূলধন কোথা থেকে আসবে? আমি খুঁজলাম, আমি দেখলাম আপনারা এইটা একটা খুব ওয়েল কেপ্ট সিক্রেট, কে করছে কি করছে এগুলো জানা যায় না। দেখলাম বেঙ্গল বীরভূম কোলিয়ারি কিংবা কোল মাইন্স বলে একটা কোম্পানি করেছে, এসপিভি বলে। ওর মূলধন দেখলাম মোটে 10 কোটি টাকা। কি এত বিস্তৃত ব্যাসল্টের স্তর! এই ব্যবসা যদি কারোর করতে হয় তাহলে 10 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দিয়ে তো হবে না। তো এই মূলধন কোথা থেকে আসবে, বিজনেস পার্টনার কে হবে, কি শর্ত সাপেক্ষে, সে সম্বন্ধে সাধারণ মানুষের কথা ছেড়েই দিন, আমরা বিধায়করাও কিছু জানি না। তো বিভ্রান্তির মায়াজাল সৃষ্টি করছেন। এই দেউচা পাচামিও কেন ভয় করে আমার যে খালি প্রতিশ্রুতি থেকে যাবে। আমি আশা করি আমি ভুল প্রমাণিত হব, কিন্তু এত বড় একটা প্রজেক্ট, এইটা যদি আমায় কম বয়সে আপনি বলতেন এটা তুই কর, আমার তো মাথা খারাপ হয়ে যেত যে কোথার থেকে বিজনেস পার্টনার পাবো, কি আমার সঙ্গে লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং হবে, রেভিনিউ শেয়ারিং কি হবে, কত পেড আপ ক্যাপিটাল প্রথম আনবে, কত খরচা করবে, ডেট ইকুইটি রেশিও কি হবে, বলুন না একটু। আমরা তো বিধানসভায় বিধায়ক, আমাদের একটু জ্ঞান হোক এ সম্বন্ধে। খালি শুরু হয়ে গেছে বললে হবে? সরকার যে অনুদান প্রকল্পগুলির ওপর জোর দিচ্ছেন সেগুলি কিছু দরিদ্রকে সাময়িক সাহায্য করছে, কোনো সন্দেহ নেই, কিন্তু স্থায়ীভাবে দারিদ্র্যের সমাধান হচ্ছে না। তাছাড়া লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে, টাকা তছরূপ হয়েছে, অনেক অযোগ্য প্রার্থী সুবিধা পেয়েছেন এবং যোগ্যরা বঞ্চিত হয়েছে। কিছু, আমি আর 5 মিনিট নেই স্যার। ঠিক আছে, আমি আপনাকে 3 মিনিট দিলাম। ঠিক আছে, কিছু দরিদ্রের ত্রাণ হলেও হয়ে থাকতে পারে, কারিগরি দারিদ্র থেকে মেয়াদি পরিত্রাণ হয়। চাহিদা বাড়াতে উৎপাদন বেড়েছে, আপনারা ঠিক বলেন, কিন্তু পশ্চিমবঙ্গে নয়। পশ্চিমবঙ্গে না হয়ে বেড়েছে দেশের অন্যান্য অগ্রণী প্রদেশে। বর্ধিত চাহিদা মেটাতে হয়তো গুজরাট কিংবা তামিলনাড়ুর কোনো কারখানা মাল যোগান দিচ্ছে, আমাদের প্রদেশের উৎপাদন বাড়ছে। পশ্চিমবঙ্গের আয় এবং উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজন সাপ্লাই সাইড পলিসি। চাই গভীর সমুদ্র বন্দর, যানজট মুক্ত হাইওয়ে, সুলভ ইলেকট্রিসিটি এবং সুপরিকল্পিত বড় শহর এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তৃণমূল সরকার খেলামেলার হুজুগে এইসব সাপ্লাই সাইড পলিসিগুলোর উপর জোর দিচ্ছেন না। মূলধনী ব্যয় পুরো ব্যয়ের 3.44% দাঁড়িয়েছে, 3.44। পরিকাঠামোয় এত কম বিনিয়োগ করলে উন্নয়ন কি করে হবে? অন্যান্য প্রদেশের সঙ্গে তুলনা করে দেখুন। আবার আমি অগ্রণী প্রদেশ কিংবা যেগুলো আমাদের এই পরিমাপে প্রথম স্তরে আছে তাদের কথা বলি। 2023-24 বিইতে উত্তরপ্রদেশে এই অনুপাত ছিল 17.6%, আমাদের হচ্ছে 3.44%, মহারাষ্ট্রে 10.8%, গুজরাটে 7.9%, কর্ণাটকে 6.6%, মধ্যপ্রদেশে 6.1%, উড়িষ্যায় 5.8%। উড়িষ্যায় উন্নয়ন দেখছেন। তামিলনাড়ুতে 5.1%। এরপর আর কি ওইসব, হ্যাঁ, টোটাল এক্সপেন্ডিচার, হ্যাঁ টোটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, এরপর আর কি এইসব অগ্রণী প্রদেশের রাস্তাঘাট, বন্দর, শহর দেখে পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করে আশ্চর্য হবে? তথাকথিত মা মাটি মানুষের সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছে। ছিন্ন বসনা মা এখনো আশায় বুক বেঁধে রয়েছেন যে কল্লোনি কলকাতা লন্ডন হবে, আপনারাই বলেছেন, দার্জিলিং সুইজারল্যান্ড হবে এবং দীঘা হবে গোয়া। মাটি
সেচ, সার এবং প্রযুক্তির মাধ্যমে উর্বরতা বৃদ্ধির জন্য অপেক্ষমান। এখনো একর প্রতি, আপনারা কখনো বলেন না, কিন্তু এখনো একর প্রতি উৎপাদকতায় পশ্চিমবঙ্গ পিছিয়ে। হ্যাঁ, নম্বর দেবেন, আমায় দেখিয়ে দিন। আর মানুষ, বাঙালি ভিটে ছেড়ে চলে যাচ্ছে দূর দূরান্তে শুধু কর্মসংস্থানের জন্য, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য। সরকারকে অনুরোধ, প্রতিশ্রুতি রক্ষা করুন। যে প্রতিশ্রুতিগুলো দিয়ে পূরণ করতে পারেননি তার জন্য মামাটি মানুষের ক্ষমা প্রার্থনা করুন এবং আর মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন। ধন্যবাদ।